This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আচ্ছা, মুর্শিদাবাদে এই যে হামলা হলো তার নেপথ্য কি কোনো ষড়যন্ত্র রয়েছে? এটা কি একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছে? হামলা চালিয়েছে কি পেশাদার দুষ্কৃতীরা? টিভি9 বাংলার অন্তর্তদন্তে একের পর এক চাঞ্চল্য তথ্য উঠে আসছে। কি সেই তথ্য? সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। দেখো, মুর্শিদাবাদের যে ঘটনাক্রম, যে মুর্শিদাবাদের যে সাম্প্রতিক হিংসা, সেই হিংসার এই কদিন পরে গোটা ঘটনাক্রমকে যদি অ্যানালাইজ করা যায় তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে এবং জোরালোভাবে উঠে আসছে যে এর পেছনে বহিরাগতরা ছিল এবং এটা যে খুব পূর্ব পরিকল্পিত সেটাও কিন্তু স্পষ্ট। আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি স্থানীয় বাসিন্দারা যারা এই আক্রান্ত হয়েছেন, যারা এই হামলার প্রত্যক্ষদর্শী, তারা বলেছেন মূল মিছিল থেকে বিচ্ছিন্ন একটা হঠাৎ করেই একটা মব চলে আসছিল এবং তারাই কিন্তু মূল হিংসার কাজটা করছিল এবং তাদেরকে কিন্তু চিনতে পারেননি এলাকার মানুষ। তাদের অনেকের মুখ কালো কাপড় দিয়ে বা কোনো গামছা দিয়ে ঢাকা ছিল এবং সেখান থেকে তুমি যদি দেখো যে শুক্রবার যে সময় থেকে সাজুর মোড়ে বিক্ষোভ শুরু হলো, সাজুর মোড়ের বিক্ষোভ অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এটাই মনে করছেন পুলিশ কর্তারা। কালকে আমার সহকর্মী কৌশিক দেখিয়েছিল সাজুর মোড়কে অবরুদ্ধ করতে পারলে জঙ্গিপুর বা বহরমপুর থেকে পুলিশের পক্ষে ধুলিয়ানে পৌঁছানো অসম্ভব এবং সেই সঙ্গে সঙ্গে রেলকে অবরোধ করে রাখা হয়েছিল যাতে কোনোভাবেই ধুলিয়ানে কেউ পৌঁছতে না পারে, অর্থাৎ ধুলিয়ানকে কাট অফ করে দেওয়া হয়েছিল এবং তারপরে ধুলিয়ানে বিক্ষোভ শুরু হলো এবং ধুলিয়ানে এই হিংসা শুরু হলো, তাণ্ডব শুরু হলো। শুক্রবার দিনভর যখন শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং এই সাজুর মোড়ে বিক্ষোভ চলল, তারপরে শুক্রবার রাত থেকে দেখা গেল বিক্ষোভ এবং এই হামলার ঘটনা ঘটলো কোথায়? সংলগ্ন গ্রামগুলোতে। সব থেকে ক্ষতিগ্রস্ত গ্রাম দুটো কি? একটা হচ্ছে জাফরাবাদ, আরেকটি হচ্ছে বেদবোনা। এই দুটো গ্রামের মধ্যে বেদবোনা গ্রাম খুব সিগনিফিক্যান্ট, এই গোটা ঘটনার ক্ষেত্রে অত্যন্ত সিগনিফিক্যান্ট। তার কারণ হচ্ছে এই বেদবোনা গ্রামের অধিকাংশ পুরুষই পরিযায়ী শ্রমিক এবং সেখানে মহিলাদের সংখ্যা বেশি, ফলে সহজেই এটা সফট টার্গেট হিসেবে টার্গেট করা হয়েছে এমনটাই কিন্তু গোয়েন্দারা মনে করছেন। এবং সেখানে যে বাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে তার অধিকাংশই কিন্তু সম্পন্ন বাড়ি, বেছে বেছে সম্পন্ন পরিবারগুলোকে টার্গেট করা হয়েছে এবং তাদের সঙ্গে আমার সহকর্মী সায়ন্ত কথা বলেছিল, সেখানে দেখা যাচ্ছে মূল টার্গেট ছিল ব্যাপকভাবে লুটপাট করা হয়েছে, সোনা এবং নগদ টাকা লুটপাট করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আগুন দেওয়া হয়েছে। এই আগুন দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করা হয়েছে, প্রত্যেকটা বাড়িতেই আগুন দেওয়া হয়েছে পাকা বাড়িগুলোতে গ্যাসের সিলিন্ডার খুলে, অর্থাৎ খুব পরিকল্পনা মাফিক একটা প্যাটার্ন মেনটেন করে আগুন দেওয়া হয়েছে, যার ফলে 72 ঘন্টা পরেও পাকা বাড়িগুলোতে আগুন নেবেনি, সেখানে এখনো ধোঁয়া উঠছে এবং টাকা পয়সা লুটপাট করা। এবং যে সময় এই লুটপাটের ঘটনাগুলো ঘটলো সেই সময়টা পুলিশ এবং প্রশাসন সাজুর মোড়, ধুলিয়ান এবং শামশেরগঞ্জ নিয়ে ব্যস্ত। সেই সময় কার্যত বিনা বাধায় এই সমস্ত জায়গায় এই লুটপাট চললো। আর এই গ্রামগুলোর অবস্থান কোথায়? এই গ্রামগুলোর অবস্থান হচ্ছে সীমান্ত থেকে 3-4 কিলোমিটার দূরে এবং সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দারা এই যে এলাকাগুলোতে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে, 5টার চক্র সক্রিয় এবং সীমান্ত পারের মানুষজনের আসা যাওয়া রয়েছে, সেটাও কিন্তু বিভিন্ন রিপোর্টে উঠে এসছে এবং সেখান থেকে কোথাও এই সম্ভাবনাগুলোই কিন্তু জোরালো হয়ে উঠছে। এক হচ্ছে পূর্ব পরিকল্পিত, দুই হচ্ছে দুষ্কৃতী যোগ রয়েছে এবং সেই দুষ্কৃতীরা সীমান্ত পারের দুষ্কৃতী হতে পারে। নজর থাকবে সিজার, নজর থাকবে। আচ্ছা, আপনারা হাতির দাঁতের গল্প শুনেছেন? হাতির দাঁত, মুর্শিদাবাদের হিংসা নিয়ে আপনাদের এবার হাতির দাঁতের গল্প বলবো। শুরুর দিন থেকে অনেকে বলছেন মুর্শিদাবাদে যা হয়েছে সেটা একেবারে পাকা মাথার কাজ, কিন্তু কতটা পাকা মাথায় কাজ হয়েছে সেই প্ল্যানিং এর একটা সূত্র পাওয়া যাচ্ছে টিভি9 বাংলার অন্তর্তদন্তে। পাকা মাথার খেলা, সাংসদ থেকে পুলিশ কর্তা অনেকেই বলছেন এই কথা। ব্যানারবিহীন যে কালকে যে মব হয়েছে আর কি, সেটা কি করে হয় আর কি, এদের পিছনে কে মাথা আছে সেটাকে ফাইন্ড আউট করুন আর কি, আপনারা বের করুন। যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভড আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস।
কেউ বলছেন রাজনৈতিকভাবে, কেউ বলছেন প্রশাসনিকভাবে, কিন্তু প্ল্যান যে একটা ছিল সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতের সাজুর মোড় এই নামটাই সবার প্রথমে আমাদের সামনে আসে। সেখানে বাস ভাঙচুর, গাড়ি, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। সাজুর মোড়ে যখন এই ছবি, তখন প্রায় একই সময়ে ধুলিয়ানের ডাক বাংলো মোড়েও শুরু হয় অবরোধ, বিক্ষোভ, হিংসা। সাজুর মোড় থেকে ধুলিয়ানের ডাক বাংলো মোড় মাঝে 10 কিলোমিটার দূরত্ব। এই দুটো জায়গায় জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে পড়ে। বড় কোনো ঘটনা ঘটলে জঙ্গিপুর থেকেই আসবে পুলিশ ফোর্স, কিন্তু পুলিশ 12 নম্বর জাতীয় সড়ক ধরে ধুলিয়ানে পৌঁছবে কি করে? ম্যাপে দুটো জায়গার অবস্থা দেখুন। সাজুর মোড় পার না করলে ধুলিয়ান পৌঁছানো সম্ভব নয়। সাজুর মোড়ের বিক্ষোভে পুলিশ আটকে যায়, আর ধুলিয়ানে নিজেদের মেজাজে হিংসা চালানো দুষ্কৃতীরা। সুতির যে সাজুর মোড় রয়েছে সেখানে 4 থেকে 5 ঘন্টা তাণ্ডব চলে, তাণ্ডবকারীরা তাণ্ডব চালায়, ফলে পুলিশ এই জাতীয় সড়ক পথ অবলম্বন করে যেতে পারেনি। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন সাজুর মোড়ের ওই হিংসা ছিল পরিকল্পিত। ধুলিয়ান পর্যন্ত পুলিশ যাতে পৌঁছতে না পারে তার ছক। তাই আগে সাজুর মোড়ে বিক্ষোভ শুরু হয়, তারপর 10 মিনিট পর ধুলিয়ানে। ট্রেন লাইন যাতে ব্যবহার করা না যায় সেই জন্য ধুলিয়ানে ট্রেন লাইন আটকেও শুরু হয় বিক্ষোভ। তারপর রিলে রুম, রেলগেট ভেঙে রেল ব্যবস্থা অকেজো করে দেওয়া হলো। জাতীয় সড়ক বন্ধ, রেল লাইনও বন্ধ, পুলিশ পৌঁছানোর সব রাস্তাই বন্ধ। সবটাই ছিল পরিকল্পনা। 1 থেকে 2 ঘন্টার মধ্যে 2500-3000 লোক জোগাড় হয়ে যাচ্ছে, এটা কি উইদাউট প্ল্যানিং এ সম্ভব? আর একদিক থেকে তো না, বিভিন্ন দিক থেকে আসছিল। পুরো প্ল্যান আমাদের কেন হবে? এটাই তো, কেন আমাদের উপরেই কেন হলো? হলে তো সবই হবে সবার উপরে, কিন্তু আমাদের কেন? পরিকল্পনা ভাবে, একই দিনে 2 জায়গায় অবরোধ, সাজুর মোড় এবং এই যে ধুলিয়ান মোড়, যাতে সাজুর মোড় থেকে পুলিশ পেরিয়ে এখানে না আসতে পারে সেই জন্য সেদিন সাজুর মোড় এবং ধুলিয়ান দুটো একসাথে হয়েছিল। এটা কি কোথাও প্রি প্ল্যান? যেহেতু এই পুলিশ এটা ওটা তদন্ত চলছে, এখন তদন্ত শেষ না হলে লং প্রসেস, যেহেতু সুতির মোড় সাজুর মোড় থেকে ধুলিয়ান আসতে একটা টাইম লাগে, সেই ক্ষেত্রে পুলিশকে একটা বাধা দিয়েছিল। অ্যাকচুয়ালি তদন্ত চলছে, তদন্ত শেষ না হলে বলা সম্ভব নয়। ধুলিয়ানে পুলিশ প্রথমে ঢোকে মালদা থেকে, তার কারণ একটাই, জঙ্গিপুর থেকে ধুলিয়ান ঢোকার রাস্তা ছিল বন্ধ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। আপনাদেরকে একাধিকবার আমরা পাশাপাশি দুটো ছবি দেখিয়েছিলাম, একটা এ রাজ্যের ছবি আর একটা ওপার বাংলার ছবি। কিভাবে একই কায়দায় যারা তাণ্ডব করতে এসেছিল তারা শপিং মলগুলোতে লুট করেছিল। আর এই ছবি দেখার পরেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে দুষ্কৃতীরা লুট করে গেছে, নাকি ভিন রাজ্য থেকে এ রাজ্যে এসে দুষ্কৃতীরা লুট করে গেছে? বহিরাগত যারা রয়েছে সেই সম্ভাবনার কথা কিন্তু একেবারে উড়িয়ে দেননি খোদ এডিজি আইন শৃঙ্খলা। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, দেখে এটা নিয়েও দুটো তত্ত্ব, যদি ওপার বাংলা থেকে বর্ডার পেরিয়ে এপার বাংলায় কেউ আসে, শাসক দল প্রশ্ন তুলছে বিএসএফ কি করছিল। ঠিক একই রকম ভাবে ভিন রাজ্য থেকে যদি এ রাজ্যে কেউ আসে দুষ্কৃতীরা, তখন আবার বিরোধীরা প্রশ্ন তুলছে এ রাজ্যের পুলিশ, এ রাজ্যের আইবি তারা কি করছিল। একদমই শুভজিৎ, দেখো এই যে বহিরাগত তথ্য বা বহিরাগত কেউ এসছে কিনা, এইটা পুলিশ প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষ, বিএসএফ বলছে আমরা কড়া নজরদারি রেখেছি। কিন্তু তোমাকে একটা বিষয় দেখতে হবে, যে এলাকায় ঘটনাটি ঘটেছে অর্থাৎ ধুলিয়ান, সুতি বা শামশেরগঞ্জ, দুটো কিন্তু একদম মাঝখানে। এর একদিকে রয়েছে ঝাড়খণ্ড, অন্যদিকে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। অর্থাৎ যারাই আসুক না কেন, যে দুষ্কৃতীরাই আসুক না কেন, তারা কিন্তু এই দুটো এলাকার বাইরে যেতে পারিনি বা লুকোতে পারিনি। একটা বিষয় তোমায় আমি গত কয়েকদিন ধরে দেখে একটা বিষয় পরিষ্কার হচ্ছি, এবার যে অ্যাটাকটা হয়েছে বা যে এলাকাগুলো, যেহেতু বেতবোনা বা জাফরাবাদ, এই এলাকাগুলোতে কিন্তু সচ্ছল পরিবারগুলোতে অ্যাটাক হয়েছে এবং সেখান থেকে টাকা, সোনা, গয়না লুট হয়েছে। আর গরিব যে দরিদ্র মানুষগুলো যেখানে হামলা হয়েছে, সেই বাড়িগুলোতে কিন্তু কিছু না পেয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই গোটা পরিকল্পনা কিন্তু সম্পূর্ণ ছক কষেই, এবং সেটার জন্য
কিন্তু যারা দুষ্কৃতী হোক, যারা তাণ্ডবকারীরা হোক, তারা কিন্তু 1 বা 2 দিনে এই কাজটা করেনি। তারা কিন্তু এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করে এসেছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন দিয়েছে আন্দোলনের নামে। আরও একটা বিষয় যে এই যে গোটা পরিকল্পনা, যদি তুমি এলাকার দিকে দেখো যে এলাকাগুলোতে মূলত ঘটনাগুলো ঘটেছে, সেই এলাকাগুলো কিন্তু মূলত সচ্ছল এবং দরিদ্র দুটো মানুষেরই বসবাস। অর্থাৎ তারা কিন্তু এই এলাকায়, যেটা মানুষের বড় বক্তব্য, যে তারা এই এলাকায় এসে আর বেশ কয়েকবার এলাকায় ভিড় জমিয়েছে। আগেও দেখা গিয়েছে, যেটা পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছিল 2 দিন আগে থেকে এই ঘটনার। তাহলে পুলিশ প্রশাসনের ইন্টেলিজেন্স সিস্টেম, অর্থাৎ গোয়েন্দা যে পুরো ব্যবস্থাপনা, সেটা কি তারা ফেল? পুলিশ কি গুরুত্ব দিল না? পুলিশের গুরুত্ব দিল মানে এই ঘটনা ঘটলো? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষই তুলছে। নজর থাকবে সায়ন্ত, নজর থাকবে। ওই যে আবারও বললাম যে বাইরে থেকে এসে থাকলে, পরিকল্পনা করে থাকলে, কে বা কারা এই পরিকল্পনা নেপথ্যে রয়েছে। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এদেশে ঢুকে হামলা চালিয়েছে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আর বিরোধী দলনেতার বক্তব্যকে হাতিয়ার করে বিএসএফকে নিশানা করেছেন কুণাল ঘোষ। ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো, ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে। আমরা এটা ছাড়ব না, এটা খুব বড় ইস্যু। এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, বিজেপি রুল 20টা স্টেটে, এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের হাতে। বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এসে ঢুকে ঢুকে লুট করেছে বলছে শুভেন্দু অধিকারী। কোন দলের নেতা? বিজেপি। বিএসএফ কাদের আন্ডারে? বিজেপির কেন্দ্রীয় সরকারের। তদন্ত চাইব না? শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশের স্টাইলে ঢুকেছে, লুট করেছে। তাহলে শুভেন্দু অধিকারীর কাছে তিনিও নিশ্চিত যে বাংলাদেশ থেকে ঢুকেছে। ঢুকলো কি করে? বর্ডারে তো বিএসএফ থাকার কথা, তাহলে বিএসএফ আটকায়নি কেন? আচ্ছা, একবার ঢুকে লুট করছে, তাহলে তখন বর্ডার সিল হয়নি কেন? তাহলে বর্ডার দিয়ে পালাবার সময় তো অন্তত আটকানো যেতে পারত। বিএসএফ এর ভূমিকার তদন্ত হওয়া উচিত শুভেন্দু অধিকারীর বয়ানের মাপকাঠিতে, এবং ভবিষ্যতে যেন বিরোধী দলনেতা বয়ান চেঞ্জ না করেন। কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন, বিএসএফ কি করেছে, কি করছিল বিএসএফ যখন ওপার থেকে এপারে দুষ্কৃতী এসেছিল বা এপার থেকে ওপারে যাচ্ছে? বিএসএফ এর ভূমিকাও তদন্ত করে দেখা উচিত। আর ঠিক তখনই সুকান্ত মজুমদার বলছেন বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকতে পারছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে জমি দিচ্ছে না বেড়া দেওয়ার জন্য। বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে, সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পালে তার অ্যাক্টিভিটি চালাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না ফেন্সিং করার জন্য। এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী, ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোন রাজ্য হয়নি, পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, কোন রাজ্য হয়নি। ভোটের স্বার্থে জঙ্গিদেরকে একদম, ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না। এদের মানসিকতা এমন হয়ে গেছে, শুধু ভোট ভোট, ক্ষমতা পয়সা, ক্ষমতা পয়সা, কয়লা বালি ইট সিমেন্ট, কত পয়সা লাগে একজন মানুষের বাঁচতে। যখন এই নিয়ে রাজনৈতিক চর্চা চলছে তখনই মুর্শিদাবাদে আসেন বিএসএফ এর এডিজি। তিনি জানিয়ে দিয়েছেন সীমান্ত সুরক্ষায় কোনো ঘাটতি নেই। एक नेता ने अभियोग किया है कि आप लोगों के इन्फ्लुएंस में यहाँ पे सारे एजिटेटर को यहाँ पे घुसाया गया था और यहाँ पे ये दंगा लगाया गया था। So we are here, border guarding force. You know, we are guarding the border very effectively and efficiently, and we have electronic surveillance on the borders, and round the clock our men are doing duties. So we are ensuring safety and security of the border. So I told you that we are guarding the border very effectively. There is no iota of doubt in that, and that is our core competency.